আচ্ছা, আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, এটা হচ্ছে চ্যাপ্টার 6, which is known as control system stability. কন্ট্রোল সিস্টেম স্টেবিলিটির উপরে এই শীটটা। তো কন্ট্রোল সিস্টেম স্টেবিলিটি, তো স্টেবিলিটিটা কি এখানে আমরা শুরু যে ডিজাইন অবজেক্টিভ দিয়ে আমাদের ডিজাইন করার সময় কয়টা জিনিস ফোকাস করতে হয়। এক হচ্ছে প্রডিউসিং দ্য ডিজায়ার্ড ট্রানজিয়েন্ট রেসপন্স, মানে আমাদের যে আউটপুট রেসপন্সটা হবে এটা যাতে ডিজায়ার্ড হয়। তারপর হচ্ছে রিডিউসিং স্টেডি স্টেট এরর, আমাদের এররটা কমাইতে হবে। আর একটা হচ্ছে স্টেবিলিটি বাড়াইতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের টার্গেট। একটা সিস্টেম ডিজাইন করার সময় উই হ্যাভ টু টেক দিস টার্গেট, উই আর গোয়িং টু ফুলফিল দ্য আওয়ার রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিংলি। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের টার্গেট থাকে, অবজেক্টিভ থাকে। এখন দেখো, একটা সিস্টেমে দুই ধরনের রেসপন্স থাকে, একটা হচ্ছে ফোর্সড, একটা হচ্ছে ন্যাচারাল। একটা আউটপুট, একটা আউটপুট সি তো হচ্ছে আউটপুট, আর হচ্ছে ইনপুট। একটা হচ্ছে ফোর্সড আউটপুট, একটা হচ্ছে ন্যাচারাল আউটপুট। For a bounded input depend upon natural response, the system can be stable, unstable or marginal stable. এই সিস্টেমের একটা সিস্টেমকে আমরা বলতে পারি স্টেবল or unstable অথবা marginal stable based on the input and output. Okay, a system is stable if every bounded input yields a bounded output. যদি নির্দিষ্ট ইনপুটের জন্য আমরা একটা নির্দিষ্ট আউটপুট পাই তাহলে সেটাকে স্টেবল বলা হয় সিস্টেমটাকে। If input is bounded but the total response is not bounded, the system is unstable. তাহলে সেটা সিস্টেমটা হচ্ছে আনস্টেবল। যদি ইনপুটটা বাউন্ডেড থাকে কিন্তু টোটাল রেসপন্সটা বাউন্ডেড না হয় তাহলে এই সিস্টেমটাকে বলা হয় আনস্টেবল সিস্টেম। ওকে, তো আমরা দেখি স্টেবিলিটিতে কিভাবে কোন সিস্টেম কিরকম। এ সিস্টেম ইজ স্টেবল, একটা সিস্টেম স্টেবল হবে কখন? ইফ দ্য ন্যাচারাল রেসপন্স অ্যাপ্রোচেস জিরো, যখন ন্যাচারাল রেসপন্সটা জিরোর দিকে যাবে তখন একটা সিস্টেম স্টেবল হবে। মানে যতই আমি অসীমের দিকে সময় বাড়াতে থাকবো রেসপন্সটা, এই যে রেসপন্স এটা আস্তে আস্তে ফিক্সড হয়ে গেছে। যদি আমরা এটাকে জিরো ধরি তাহলে রেসপন্সটা আস্তে আস্তে জিরো দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্টেবল সিস্টেম। A system is marginally stable if the natural response neither decays nor grows but remains constant or oscillates. আচ্ছা, মার্জিনাল স্টেবল ছবি এখানে নাই। তো মার্জিনাল স্টেবলটা হচ্ছে এরকম, একটা সিস্টেম আছে, এটা ক্লিয়ার অল ড্রয়িং। সো মার্জিনাল সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা সিস্টেম আছে, ধরো এটা হচ্ছে তার লাইন, অন্য কালার দেই। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার মার্জিনাল স্টেবল সিস্টেম, ঠিক আছে? মানে এটা কোনো গ্রো করে না, কমেও না, বাড়েও না, কমেও না। এই ধরনের সিস্টেমকে বলা হয় মার্জিনাল স্টেবল, ঠিক আছে? আর ন্যাচারাল রেসপন্স যখন জিরোর দিকে যাবে সেটা হচ্ছে স্টেবল সিস্টেম। আবার মার্জিনাল স্টেবল কোনটা? ন্যাচারাল রেসপন্স নিদার ডিকেস নর গ্রোস, কমেও না বাড়েও না, সেটা হচ্ছে মার্জিনাল স্টেবল। আর আনস্টেবল কখন হবে? System is unstable if the natural response approaches infinity as time approaches infinity. তা যখন তোমার সময় বাড়তে থাকবে তখন কি হবে? সে এভাবে বাড়তেছে, টাইমের সাথে সাথে তার এটাও গিয়ে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইনফিনিটিতে চলে যায়। এই ধরনের সিস্টেমকে বলা হয় আনস্টেবল সিস্টেম। আনস্টেবল, ঠিক আছে? এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে আনস্টেবল সিস্টেম। আর এটা হচ্ছে মার্জিনালি স্টেবল, আর এটা হচ্ছে স্টেবল। সো তিন ধরনের সিস্টেমস আর দেয়ার, 3 টাইপ সিস্টেমস আর দেয়ার। ওকে, সো আসো রুথ হারুইজ ক্রাইটেরিয়া। ওকে, রুথ হারুইজ ক্রাইটেরিয়া। সো এইটা কি?
এটা হচ্ছে আরেকটা টেকনিক। এই টেকনিক ইউজ করে আমরা বলতে পারি এটা সিস্টেম স্টেবল কি স্টেবল না। রোথ হারভেস্ট ক্রাইটেরিয়া ইউজ করে মানে এটা আমরা একটা টেবিল ডেভেলপ করব, সেই টেবিল থেকে আমরা বের করতে পারবো সিস্টেমটা স্টেবল কি স্টেবল না। Okay, by using this method, we can tell how many closed loop system poles are in the left half plane and the right half plane and on the j omega axis. We can tell how many closed loop system poles in the left half plane and in the right half plane and on the j omega axis. ঠিক আছে, এগুলো আমরা বলতে পারবো এই মেথড ইউজ করে। মেথডের দুটার ইয়ে আছে, একটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে ডাটা টেবিল তৈরি করতে হবে, ডাটা টেবিল যেটাকে আমরা বলতেছি রুট টেবিল। তারপরে এই ডাটা টেবিলটাকে ইন্টারপ্রেট করতে হবে, মানে এটাকে বিশ্লেষণ করতে হবে। কেন বিশ্লেষণ করব? টু ফাইন্ড আউট দ্য হাউ মেনি ক্লোজ লুপ সিস্টেম পোলস আর ইন দ্য লেফট হাফ প্লেন। লেফট হাফ প্লেনে কয়টা পোল আছে, রাইট হাফ প্লেনে কয়টা পোল আছে, আর জি ওমেগার মধ্যে কয়টা পোল আছে, আমরা এগুলা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, সো আসি পোল জিরো প্লট। সো এটা হচ্ছে 0 to t আর এটা হচ্ছে 0 to 1। সো এইভাবে ইয়ে করতেছে। এই ধরনের সিস্টেমকে বলা হচ্ছে ওভার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, আর এটা হচ্ছে আনড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড। এটা তো আমরা অলরেডি জানি, আমরা আগে পড়েছি এই সিস্টেমগুলো, চ্যাপ্টার 4 আমরা এটা দেখেছি। আচ্ছা, এবার আসো একটা রুট টেবিল কিভাবে জেনারেট করতে হয় লেটস সি। ধরো এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনে এই যে কোফিশিয়েন্টগুলো আছে a4 a3 a2 a1 a0, এগুলো দিয়ে আমরা একটা এটা রেডি করবো, এটা টেবিল রেডি করবো। তো প্রথমে দেখো এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, এস এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4। তাহলে আমি 4 to 0 এইভাবে পাওয়ার দিয়ে বাম দিকে এস রেখে এইভাবে একটা টেবিল সাজাই। তো কিরকম, প্রথম রোতে আমি কি দিব, প্রথম কলামে আমি কি, সরি প্রথম রোতে কি দিব, A4 কাউন্ট যখন করছি, এরপর পরেরটা স্কিপ করে চলে যাব A2, তারপর পরেরটা স্কিপ তারপরে A0, এখানে হচ্ছে A3 A1 তারপরে 0 A3 A1 0, এভাবে করতে হবে। তারপরে দেখো, তারপরে এখানে যখন এই পরেরটা, এটা তো আমরা S4 আর S3 হিসাব করলাম, তাহলে S2 তার কি হবে, S2 ধরো A4 A3 A2 A1 ডিভাইডেড বাই A3 ইজ ইকুয়াল টু B1, এখানে মাইনাস দিতে হবে। এখানে হচ্ছে A4 A3 আর এখানে A0 0 ডিভাইডেড বাই A3 ইজ ইকুয়াল টু B2, আর এদিকে হচ্ছে A4 A3 0 0 আর এখানে হচ্ছে বাই A3 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে 0। আবার S1 এ কি, S1 এ হচ্ছে A3 B1, আগের প্রথম কলামের সর্বশেষ দুটো এলিমেন্ট A3 B1, এখানে কি আছে তোমার A1 B2 A1 B2 ডিভাইডেড বাই B1, এই B1টা আসছে। এখানে হচ্ছে সামনে মাইনাস থাকতেছে অবশ্যই, A3 B1 এদিকে হচ্ছে 0 0 ডিভাইডেড বাই B1, আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে A1 A3 B1 তো ঠিক আছে, আর এদিকে হচ্ছে 0 0 বাই B1। এভাবে আমরা টেবিলে সাজাতে পারি। তো আমরা দেখি ম্যাথে, দেখি টেবিলে কিভাবে করছে। আমাদেরকে ম্যাথ করতে হবে, ম্যাথ ছাড়া আমরা এটা ক্লিয়ার হতে পারবো না। আচ্ছা, এখন দেখো এইটাকে প্রথমে আমাদের রিডিউস করা লাগবে। রিডিউস কিভাবে করব, লেটস সি। s+2 s+3 s+5, s+2টা আগে রাখি আলাদা, বাকি দুটো আমি কাজ করি। এখানে থাকতেছে তোমার s স্কয়ার থাকতেছে, তারপরে হচ্ছে 5s আর 3s, তাহলে হচ্ছে +8s আর এখানে থাকতেছে 15। আচ্ছা, তো তারপর এটা আবার সাজাই, 1000, এখানে ধরো s³ থাকতেছে, তারপরে হচ্ছে 8s স্কয়ার +8s স্কয়ার
প্লাস হচ্ছে 15s প্লাস হচ্ছে 2s স্কয়ার 16s প্লাস হচ্ছে 30। আবার এটা তুমি যদি করো, কনভার্ট করে ফেলো, উপরে তো 1000 ঠিক আছে, তো যেটা হয় যোগ হবে, উপরেটা নিচে যোগ হবে। যখন আমি এটাকে রিডিউস করলে কি হবে, উপরটার সাথে এটা যোগ হয়ে যাবে। সো তখন যেটা হচ্ছে তোমার এখানে এস কিউবটা ঠিক আছে, এস কিউব প্লাস হচ্ছে এস স্কয়ারটা কোনটা হয়, 10s স্কয়ার, রাইট? 10s স্কয়ার 10s স্কয়ার প্লাস হচ্ছে 31s প্লাস 1000 প্লাস 30 1030 মানে এটা যোগ হবে যখন আমি এটাকে রিডিউস করে একটা করব, 1000টা যোগ হবে নিচের টার্মটার সাথে। তখন এইটাকে আমরা করতেছি, অর্থাৎ এস কিউব প্লাস হচ্ছে 10s স্কয়ার প্লাস 31s প্লাস 1030, ঠিক আছে? এখন এটাকে আমরা করব, এখানে রুট টেবিলটাকে জেনারেট করব। রুট টেবিল জেনারেট করার জন্য যেটা করতে হবে যে ফার্স্টে ধরো এস এর কোফিশিয়েন্ট কত, কোফিশিয়েন্ট মানে হচ্ছে সহগ, এস কিউবের সহগ, তারপরে এইটা এস এর সহগ, আর এখানে তো 0। এটা বসাই আমরা। এস কিউবের সহগ হচ্ছে কত, এস কিউবের সহগ হচ্ছে 1, সো এখানে 1 বসলো, তারপর 31, তারপরে হচ্ছে 0 প্লাস 0, তারপরে দেখো এটা হচ্ছে 10 আর হচ্ছে 1030, 10 1030 আর এখানে হচ্ছে 0, ঠিক আছে? তো এখন এটাকে আমরা রিডিউস করতে পারি, 10 দিয়ে ভাগ দেই, ভাগ দিলে এটা 1 হবে, এখানে হবে 103, এখানে হবে 0, তারপর এখানে কি আসতেছে 1 1 আর 31 103, এখানে মাইনাস থাকতেছে, ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু -72। এরপর এদিকে থাকছে 1 1, সরি এটা 1 হবে, ওরা ভুল লিখেছে, 1 1 আর এদিকে হচ্ছে 0 0। সো এইভাবে আমরা সাজাইছি, সাজানোর পরে একটা টেবিল আমরা জেনারেট করি এবং সেই টেবিলটা থেকে আমরা কিছু পাই। এখন দেখো এখানে টেবিলটা করার পরে যেটা হয়েছে, সাইন চেঞ্জ কয়বার হয় সেটা দেখতে হবে। প্রথম কলামে হাউ মেনি টাইমস সাইন হ্যাজ বিন চেঞ্জড, সো এটা দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস, সো এখানে দুইবার সাইন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, নাও দ্যাট উই নো হাউ টু জেনারেট দ্য রুট টেবিল, মানে এভাবে আমরা রুট টেবিল জেনারেট করতে পারি। লেট আস সি হাউ টু ইন্টারপ্রেট ইট, এবং কিভাবে এটা আমরা ব্যাখ্যা করব। দ্য বেসিক রুট টেবিল অ্যাপ্লাইজ to systems with poles in the left and right half planes, systems with imaginary poles। আচ্ছা, এখন দেখো the number of roots of the polynomial that in the right half plane is equal to the number of sign changes in the first column। এখন দেখো এখানে আমরা সাইন চেঞ্জ কয়বার পেয়েছি, দুইবার পেয়েছি, তাহলে যেটা হবে রাইট হাফ প্লেন আছে দুইটা। if the closed loop transfer function has all poles in the left half plane in the S plane, the system is stable। Thus a system is stable if there is no sign change। যদি কোনো সাইন চেঞ্জ না থাকে প্রথম কলামে তাহলে সেটা স্টেবল সিস্টেম। যেহেতু এখানে দুইটা সাইন চেঞ্জ আছে, দ্য সিস্টেম এটা হচ্ছে আনস্টেবল, কারণ দুইটা পোল আছে রাইট হাফ প্লেনে, যতবার সাইন চেঞ্জ ততগুলা পোল আছে রাইট হাফ প্লেনে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ আমরা এখানে দুইবার সাইন চেঞ্জ দেখেছি, কাজেই দুবার ওদের হয়েছে, ঠিক আছে? Sign changes in the first column, number of sign changes in the first column is equal to the number of sign changes in the first column। ওকে, সো এটা এখানে আমরা বলছি। আরেকটা সিস্টেম হচ্ছে যদি প্রত্যেকটা মানে পুরো রোটা 0 হয়ে যায়, না 0 অনলি ইন দ্য ফার্স্ট কলাম, হ্যাঁ এটা হচ্ছে একটা স্পেশাল কেস।
যদি প্রথম কলামে 0 থাকে, প্রথম কলামে 0 থাকলে কি করতে হবে? এখন দেখো এটা হচ্ছে আমাদের একটা রুট টেবিল, এটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এখান থেকে আমরা রুট টেবিল জেনারেট করব 1 3 5, ধরো যে 1 3 5, তারপর হচ্ছে 2 6 3, 2 6 3। এখানে পরেরটাতে কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। তো যখনই আমরা প্রথম কলামে 0 দেখব, আমরা যেটা করব এটা ভ্যালু ধরে দেব এপসাইলন। আমরা একটা ভ্যালু ধরে নিচ্ছি এপসাইলন। এপসাইলন ধরে নিয়ে আমরা বাকি ক্যালকুলেশন করব, টেবিলটা শেষ করব। এখন টেবিল শেষ করার পরে আমরা একটা জিনিস খেয়াল করব, যদি এপসাইলনের ভ্যালু পজিটিভ হয় তাহলে কি হতো, আর নেগেটিভ হলে কি হতো। দেখো যদি এপসাইলনের ভ্যালুটা পজিটিভ হতো, তাহলে পজিটিভ হলে এটা -7, ধরলাম যে +1 বা -1। যদি +1 হতো তাহলে কি হতো, তাহলে এই টার্মটা আসতো নেগেটিভ, কারণ -7। আবার তাহলে এই টার্মটা কি আসতো, এটা পজিটিভ আসতো। সো এইভাবে দেখো, আবার যদি মাইনাস হতো, মাইনাস হলে এটা তো মাইনাস, আবার এখানে পজিটিভ হতো এবং মাইনাস কাটা যেত, এটা তো পজিটিভ থাকতো। অর্থাৎ মাইনাস হইলে দেখো, মাইনাস হলেও দুইবার সাইন চেঞ্জ হচ্ছে এবং প্লাস হলেও দুইবার সাইন চেঞ্জ হচ্ছে। যেহেতু দুইবার সাইন চেঞ্জ হয় তাহলে সিস্টেমটা আনস্টেবল এবং রাইট হ্যান্ড প্লেনে দুইটা পোল আছে। স্যার এটা বুঝলাম না, আবার একটু স্যার রিপিট করেন। কোনটা, যে স্টেবিলিটির? টেবিলই বুঝি নেই স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ এই হ্যাঁ, টেবিলটা টেবিলটা বোঝো টেবিলটা নাই? স্যার এই না। জি 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 স্যার। টেবিলটা বোঝো নাই, আচ্ছা। যেটা হয়েছে, তোমাকে এখানে কোফিশিয়েন্ট দেখতে হবে। এই যে এখানে এটা দেখে আমরা টেবিলটা বানাবো। প্রথমে দেখো পাওয়ার কত, 5, এস এর পাওয়ার হচ্ছে 5, তাহলে আমরা স্টুডেন্ট 5 5 4 3 2 1 0 এভাবে দিয়ে একটা কলাম তৈরি করব। এটা হচ্ছে আমাদের রুট টেবিলের কলাম, ঠিক আছে। জি স্যার। এখন কলামে ধরো S5 এর ওই সারিতে কি বসাবো, S5 এর কোফিশিয়েন্ট কত, 1, একটা গ্যাপ দিয়ে S কিউবের কোফিশিয়েন্ট হচ্ছে 3, একটা গ্যাপ দিয়ে S এর কোফিশিয়েন্ট হচ্ছে 5, এভাবে 1 3 5 1 3 5 1 3 5 তিনটা সাজায় নিলাম। এরপরে S টু দি পাওয়ার 4, S টু দি পাওয়ার 4 এর এটা কি, 2, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 3, 2 6 3, 2 6 3, ঠিক আছে। এটা হচ্ছে 2 6 3, এভাবে আমরা সাজায় নিব। এখন পরেরটাতে আমরা কিভাবে আসি, ধরো যে পরের এগুলা এটা বের করা হয়েছে, এটা ধরো এখানে কি আছে, মাইনাস, তো ফর্মুলার মাইনাস 1 2 1 2, এদিকে আছে 3 আর 6, 3 আর 6 ডিভাইডেড বাই 2, তাহলে কি হচ্ছে -6 -6 -6/2, দ্যাট মিনস হচ্ছে -0/2, তাহলে 0, অর্থাৎ এখানে 0 আসতেছে। আর এটা কিভাবে করে, এটাও অনেকটা সেম টাইপের করে। দেখো এখানে হচ্ছে -1 2, আর এদিকে হচ্ছে 5 আর 3, 5 আর 3, আর এদিকে হচ্ছে /2, তাহলে কত হয়, 3 একে 3, 5 দুগুণে 10, -10, তাহলে হচ্ছে -7/2, সো আলটিমেটলি হচ্ছে 7/2। আর এটা তো ঠিক আছে, এটা 0 হয়ে যায় আর কি। তো এভাবে টেবিলটা করে। হ্যাঁ, তখন তো পরের কলাম আসো, এটা কিভাবে আসলো, এটা আমি দেখাই দিই, মানে এই টার্মটা কিভাবে আসে। সো তোমার এজ ইউজুয়াল মাইনাস দিতে হবে। প্রথম কলামে কি আছে, 2 আর এপসিলন, 2 আর এপসিলন আছে, আর এদিকে আছে 6 আর 7/2, 6 7/2, আর নিচে হবে এপসিলন, নিচে এপসিলন হবে।
ঠিক আছে, নিচে এপসাইলন। সো এখানে কি থাকতেছে, ধরো এটা মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 7 মাইনাস 6 এপসাইলন মাইনাস 7 মাইনাস 6 এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন। সো এটা হচ্ছে তোমার 6 এপসাইলন মাইনাস 7 বাই এপসাইলন। ঠিক আছে, এটা হচ্ছে এটা, তো 6 এপসাইলন মাইনাস 7। তো এইভাবে হয় আর কি, এভাবে টেবিলটা সাজাইতে হয়। তারপরে যেটা করছে দেখছে যে এখন আমি এপসাইলন মান যদি পজিটিভ 1 ধরি, পজিটিভ 1 ধরলে কি হবে, ধরো এটা হচ্ছে +1, তাহলে হচ্ছে 6 মাইনাস 7 ডিভাইড বাই 1, তাহলে মানে কি হবে মাইনাস হাফ, সরি মাইনাস 1। সো এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এটা জায়গায় মাইনাস হচ্ছে। তো পরটা যদি +1 ধরি, তাহলে এটা 42 মাইনাস 49 মাইনাস 6, তাহলে এটা হচ্ছে এখানে নেগেটিভ আসবে, আর এখানেও নেগেটিভ আসবে, দুটো নেগেটিভ কাটাকাটি যে এটা প্লাস হবে। তো সিমিলারলি যেটা মাইনাস ধরি, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এটা তো মাইনাস, আবার নিচেও মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস। সো এভাবে হবে আর কি, এভাবে আমরা ভ্যালুটা পেয়ে যাব, বুঝতে পারবো এখানে জিরো আসছে কি আসে নাই। এবং সাইন চেঞ্জ কয়বার হয়, সাইন চেঞ্জ দুইবার হয়। দেয়ার আর টু সাইন চেঞ্জেস অন এস কিউব, এস কিউব টু s2 and s2 to s1 and s2 to s1। যেহেতু দুইবার সাইন চেঞ্জ হয়েছে, তাহলে তার রাইট হ্যান্ড প্লেনে দুইটা পোল আছে, এজ এ রেজাল্ট দ্য সিস্টেম ইজ আনস্টেবল। ঠিক আছে, এটা একটা ব্যাপার। তো আরেকটা কেস হচ্ছে এন্টার রো ইজ জিরো, সম্পূর্ণ রোটা যদি জিরো হয় সেক্ষেত্রে সমাধান কি। তো এই অঙ্কটা তো দেখো সেম টাইপের, হচ্ছে তোমার টিএস সমান সমান হচ্ছে 10 ওভার s⁵ প্লাস 7s⁴ প্লাস 6s³ প্লাস 42s² প্লাস 8s প্লাস 56। সো এখন এখানে যেটা হচ্ছে, তো আমরা সাজাইছি আগের মতো, রুট টেবিল করছে, করার পরে দেখছে যে এই 3 নম্বর রোতে s⁵ তে সবগুলা মানে প্রথমটাই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তিনোটা এলিমেন্ট জিরো। এট দ্যাট কেস যেটা করবে, তোমার আগের রোতে চলে যাবা, s⁴ এ চলে যাবা, 3 তে সব জিরো আসছে, তুমি s⁴ এ চলে যাও। এখানে তুমি একটা পলিনোমিয়াল সাজাও, পলিনোমিয়াল মানে s⁴ মানে কি, এটা হচ্ছে s এর পাওয়ার, সরি s এর সহগ কোএফিশিয়েন্ট। সো 1 ইনটু s⁴ প্লাস একটা যদি গ্যাপ দাও তাহলে হচ্ছে 6x² s² প্লাস আরেকটা গ্যাপ দিলে তাহলে থাকতেছে 8, অর্থাৎ s⁴ প্লাস 6s² প্লাস 8। এটা হচ্ছে তোমার পলিনোমিয়াল। এখন এই পলিনোমিয়ালটাকে তুমি s এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে আসবে 4s³ প্লাস 12s প্লাস 0। অর্থাৎ আমরা এইখানে, স্যার হ্যাঁ বলো। স্যার সব মাথার উপর দিয়ে দিতেছে স্যার, কিছু বুঝতেছি না স্যার। এখন এটা আগেরটা তো, বুঝতে পারছি, কিন্তু এটা এটা আবার কেমন, কেমন করে কি করলেন স্যার এই টেবিলটা? এখন আমি টেবিল বুঝাবো, টেবিল। স্যার এটা এটা কিভাবে কি করলেন আমি বুঝতেছি না তো। এইখানে যেটা হয়েছে তোমার, এই পর্যন্ত তো আগের নিয়মে আসছে, ঠিক আছে, সব আগের নিয়মে, এখানেও আগের নিয়মে আসছে। দেখা যায় আগের নিয়মে আসলে এখানে জিরো চলে আসে, যদি জিরো আসে তুমি দেখবা যে কোন রোতে তোমার জিরো আসছে, s⁴ তে জিরো আসছে, তাহলে তুমি আগের রোতে চলে যাও। আগে কত আছে, s⁴ 4 আছে। এখান থেকে তোমাকে একটা পলিনোমিয়াল সাজাইতে হবে, মানে একটা ইকুয়েশন বের করতে হবে এই সহগগুলা দিয়ে। এখন এটা আমি কিভাবে সাজাইছি, বা এটা হচ্ছে s⁵ এর সহগ, তারপরে এটা হচ্ছে s⁵ এর সহগ, আর এটা হচ্ছে s⁴ এর সহগ। এবার মিলাও, 5 এর সহগ এইটা, 3 এর সহগ এইটা, s এর সহগ এইটা, অর্থাৎ আমরা সহগগুলা দিচ্ছি। আবার তাহলে পরেরটা সহগ কি হইতেছে, 7 বা s⁴, তাহলে এটা হচ্ছে s⁴, তারপরে এটা হচ্ছে তোমার s², আর এটা হচ্ছে 56 মানে s⁴,
যদি তাই হয় তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি এখান থেকে s⁴ প্লাস 6s স্কয়ার প্লাস 8, এটা আমরা একটা ইকুয়েশন লিখতে পারি পলিনোমিয়াল। এরপরে যেটা করে এই পলিনোমিয়ালটাকে আমি এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ভাঙবো। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশন এটা ডিফারেন্সিয়েশন করছে। তো দেখো তাহলে এটা কি হবে, 4s কিউব হবে 12x, 6 × 2 12s, এটা যদি কনস্ট্যান্টের যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটা 0 হয়। সো এইভাবে আমরা একটা ইকুয়েশন পাই। এখন এটা দেখো এখানে কত s⁴, মানে আমরা এখানে যে 0 পাইছি, 0-র পরিবর্তে 12, 4, 12 এগুলো বসাই দিব। 4, 12, 0, 0-র পরিবর্তে বসালাম। এখন এটাকে তুমি 4 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে এখানে 1 পাবা, এখানে 3 পাবা, এখানে তো 0, 0-কে যত দিয়ে ভাগ দাও এটা 0 থাকে। সো এইভাবে আমরা ইকুয়েশন গুলা পাবো। এরপরে দেখো যে প্রথম কলামে পজিটিভ, কোনো সাইন চেঞ্জ নাই। প্রথম কলামে কোনো সাইন চেঞ্জ নাই, তাহলে কোনো রাইট হাফ প্লেনও নাই, তাহলে সিস্টেমটা স্টেবল। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখো, এই যে যদি হয়, এই যে এটা ছবি দেখতেছি আমরা, ধরো যে এখানে যদি তোমার হয়, এখানে কি, এখানে হচ্ছে এতে হচ্ছে তোমার এখানে পোল আছে। ধরো এতে প্রথম কি বলছে, রিয়েল এন্ড সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, এইটা কিন্তু অরিজিনের সাথে সিমেট্রিক্যাল এ। তার বি হচ্ছে তোমার, এই যে বি হচ্ছে কোনটা, এটা হচ্ছে ইমাজিনারি এন্ড সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন, এটা হচ্ছে ইমাজিনারি পোল, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস জে ওমেগা। এই ইমাজিনারি এক্সিসে যে পোল এগুলোকে বলা হয় ইমাজিনারি এন্ড সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। আর এটা হচ্ছে তোমার ইয়ের উপরে, এই স্পেসের উপরে যে এগুলা, ঠিক ওই যে রিয়েল লাইন অথবা ইমাজিনারি লাইনের উপর এক্সিসের উপর পড়ে না, অন্য জায়গায়। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপরে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, 4টা কোয়াড্রেন্টে যে 4টা থাকে, এটা হচ্ছে এটা আবার অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক্যাল। আচ্ছা, সো এখন আরেকটা প্রবলেম দেখো, এই প্রবলেমটা অনেক সময় পরীক্ষা দিতাম, কি হতো। আচ্ছা, এটাতে আসার আগে দেখো এখানে ওরা একটা ব্যাখ্যা করছে। ওই আগের যে ইকুয়েশনটা আমরা পাইছি, আমরা যে এটা দেখছি টেবিল পাইছি, এটা একটু ব্যাখ্যাটা কি। Let us look further into case that yields an entire row of zeros. Entire row of zeros will appear in the root table when the purely even or purely odd polynomial is a factor of the polynomial. এখন দেখো আমরা কি পাইছি, s⁴ প্লাস 5s² প্লাস 7, এটা হচ্ছে একটা ইভেন পলিনোমিয়াল, কারণ s এর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 4, 4 কে এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, যেহেতু জোড় তাহলে এটাকে হচ্ছে ইভেন পলিনোমিয়াল আমরা বলতেছি। এখন ইট হ্যাজ অনলি ইভেন পাওয়ার, এস এর হচ্ছে ইভেন পাওয়ার আছে, s⁴। ইভেন পলিনোমিয়াল অনলি হ্যাভ রুটস দ্যাট আর সিমেট্রিক্যাল অ্যাবাউট অরিজিন। তো পলিনোমিয়ালের তত সংখ্যক রুট আছে যেগুলো অরিজিনের সাথে সিমেট্রিক্যাল। এবং সিমেট্রিক্যাল 3 ভাবে করতে পারে, যেমন এইখানে দেখাইছে সিমেট্রি 3 ভাবে হইতে পারে। ওকে, ইফ ইট ইজ ইভেন পলিনোমিয়াল, যদি এটা ইভেন পলিনোমিয়াল হয় তাহলে that causes the rows of zeros to appear. Thus the rows of zeros tells us of the existence of an even polynomial whose roots are symmetrical about the origin. অর্থাৎ যদি 0 হয়, কোন সারি যদি 0 হয়, তাহলে বুঝবা কিছু রুট মানে কিছু পোল আছে যেগুলো জি ওমেগার মধ্যে পড়তেছে। If we do not have rows of zeros, we cannot possibly have j omega roots. Okay, তাহলে another case of the root table for the case in question is that the row previous to the row of zeros contains the even polynomial that is a factor of the original polynomial. Finally, everything from the row containing the even polynomial down to the end of the root table is a test of the আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা দেখতে আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখো, এখানে s⁴, মানে s এর পাওয়ার দিচ্ছে 8 পর্যন্ত, তাহলে 8টা রুট আছে। তো এখানেও আগের মতো সাজাইছে, সাজানোর পরে s⁴ তে এসে দেখা যায় পুরা রোটা 0 হয়ে যাচ্ছে।
তাহলে আমরা আগের সারিতে চলে যাব, সেটা হচ্ছে s টু দি পাওয়ার 4। তাহলে এখানে সাজাই s টু দি পাওয়ার 4 এর সহগ কত 1, তারপরে s টু দি পাওয়ার 2 এর সহগ হচ্ছে 3, তারপরে s টু দি 0 সহগ হচ্ছে 2। এইভাবে আমরা সাজাইছি। তো সাজানোর পরে আমাদের এই ধরনের একটা পলিনোমিয়াল আসছে। এরপরে ওইটাকে আবার ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করলে 460 আসে। এরপর তুমি ওই যে 00 এর পরিবর্তে 460 বসাও, বসায় 2 দিয়ে ভাগ দাও, তারপর ছোট করো আর কি। ছোট করলে এটা আসলে অ্যাজ ইউজুয়াল আগের মতো হতে থাকবে। আচ্ছা, এবার আসো, এবার ইন্টারপ্রিটেশনে আসো। আচ্ছা, okay, how do we interpret the root table since all entries from the even polynomial at the, এখন দেখো s to the power 4 থেকে s to the power 0 পর্যন্ত ইভেন পলিনোমিয়াল, রাইট? s to the power 4 থেকে s to the power 0 পর্যন্ত সবই হচ্ছে ইভেন পলিনোমিয়াল, যেহেতু পাওয়ার হচ্ছে 4। And now we are a test of the even polynomial. We begin to draw some conclusion about the roots of the even polynomial. No sign changes exist from s to the 4 to s to the 0. এখানে কোনো সাইন চেঞ্জ হয় নাই, তাহলে ইভেন পলিনোমিয়ালের কোনো রাইট হাফ প্লেন পোলস নাই। রাইট হাফ প্লেন যেহেতু নাই, তাহলে লেফট হাফ প্লেনও নাই of the requirement for symmetry. Hence, the even polynomial must have all 4 of its poles on the geometric axis. যেহেতু এটার কোনো পলিনোমিয়াল নাই, দেখো s টু দি পাওয়ার 4 থেকে s টু দি পাওয়ার 0 পর্যন্ত। s টু দি পাওয়ার 4 কেন? কারণ 0 ইমিডিয়েট আগের সারি হচ্ছে s টু দি পাওয়ার 4, সেই কারণে আমরা s টু দি পাওয়ার 4 থেকে ধরতেছি s টু দি পাওয়ার 0 পর্যন্ত। এই পর্যন্ত কোনো সাইন চেঞ্জ নাই। যেহেতু সাইন চেঞ্জ নাই, তাহলে কোনো রাইট হাফ প্লেন নাই। যদি রাইট হাফ প্লেন না থাকে, তাহলে লেফট হাফ প্লেনও নাই, কারণ এটা সিমেট্রি মেইনটেইন করে। তাহলে তাদের প্রতিটা যে 4টা পোল আছে, 4টা পোলই হচ্ছে জি ওমেগার উপরে। ওকে, তো এটাই একটা টেবিলে করছে। তো 4টা হচ্ছে জি ওমেগার উপরে। তার উপরে দেখো রাইট হাফ প্লেনের উপরে কি আছে, s টু দি পাওয়ার 8 থেকে s টু দি পাওয়ার 5 পর্যন্ত। এখানে হচ্ছে কয়টা? এখানে 4টা আছে। তাহলে এবার সাইন চেঞ্জ হয়েছে কয়টা? 2টা হয়েছে। এখানে ইভেন পলিনোমিয়ালের আগে দুইবার সাইন চেঞ্জ হয়েছে। তাহলে কি হচ্ছে, তোমার দুইবার দুইটা রুট আছে রাইট হাফ প্লেনে। যদি রাইট হাফ প্লেনে দুইটা পোল থাকে, তাহলে লেফট হাফেও কিন্তু দুইটা আছে। সো টোটাল পোল সংখ্যা কত? টোটাল পোল হচ্ছে 8। তো এটা আমরা কিভাবে বুঝবো? এভাবে হচ্ছে আমরা বুঝবো যে পাওয়ার যত ততটা থাকবে। তো এরপরে তুমি ক্যালকুলেশন করে, রুট টেবিল ক্যালকুলেশন করে বুঝতে পারবা ইজ ইট এটা কোনটা কোন পল কোথায় আছে। ঠিক আছে, সো এভাবে করে। তো এখানে সিমিলার টাইপের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা তো বের করতে বলছে, এটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবা। এখানে যেমন ধরো সাইন চেঞ্জ হয়েছে কয়বার? 2বার, তাহলে 2টা পোল আছে। আবার এখানে আরেকটা ম্যাথ দিচ্ছে 6.9। সো এটা তো ওই যে কে দিয়ে করছে, তো তার এখানে যোগ ক্যালকুলেশন করে এটা গুণ দিচ্ছে, গুণ দেওয়ার পরে কেটা যোগ করে এটাকে রিডিউস করছে, রিডিউস করে ক্যালকুলেশন করছে। এখন দেখো, যদি কে সমান 0 হয়, তাহলে এটা পজিটিভ। আবার কে যদি 1386 চেয়ে ছোট হয়, তাহলে পজিটিভ। কিন্তু কে যদি 1386 চেয়ে বেশি হয়, তাহলে নেগেটিভ। নেগেটিভ হলে কি হচ্ছে, এখানে সাইন চেঞ্জ হচ্ছে দুইবার, প্লাস মাইনাস মাইনাস প্লাস, সাইন চেঞ্জ দুইবার হবে। সাইন দুইবার হলে এটা আনস্টেবল হয়ে যাবে। এখন ধরো আমরা যে কে ধরছি পজিটিভ, we see that all the elements in the first column are always positive except the s1 row. Okay, যদি k is less than 1386 হয়, ফার্স্ট কলামের সবগুলোই হবে পজিটিভ, কোনো সাইন চেঞ্জ নাই। তাহলে তিনটা পোল যেটা আছে, পোলস ইন দ্য লেফট হাফ প্লেন এন্ড বি স্টেবল হবে। যদি কে 1386 এর উপর হয়, তাহলে s টু দি পাওয়ার 1 টার্ম ইন দ্য ফার্স্ট কলাম ইজ নেগেটিভ 1, এটা নেগেটিভ হবে। তাহলে দুইটা সাইন চেঞ্জেস হবে। দ্য সিস্টেম হ্যাজ টু রাইট হাফ প্লেন পোলস এন্ড ওয়ান লেফট হাফ প্লেন পোলস হুইচ মেক্স দ্য সিস্টেম আনস্টেবল। অ্যাজ এ রেজাল্ট সিস্টেম আনস্টেবল হবে। যদি 0 হয়, কে যদি 1386 হয়, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। এখানে যদি 0 হয়ে যায়, তাহলে তোমাকে আবার ক্যালকুলেশন করা লাগবে, ওই অল 0 হিসাব করে আবার ওই যে অ্যাপসিলন ধরে টরে হিসাব করা লাগবে। এখানে যদি কে সমান যদি আমরা 1386 ধরি, তাহলে উপর টার্মটা 0 হয়ে যাচ্ছে। তখন এটাকে এটা অ্যাপসিলন ধরবো, অ্যাপসিলন ধরে আবার পজিটিভ নেগেটিভ নিয়ে দেখবো কি অবস্থা। ঠিক আছে, সো আবার যখন তোমার এটা হয়,
এন্টার রো 0 হয়ে যাচ্ছে যদি আমরা কে এগুলো 86 ধরি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে জে ওমেগা পোল ধরতেছে। এবং আমরা তার আগের রোটা নিব টু দি পাওয়ার 2, ওইখান থেকে হিসাব করে আমরা করে নেব, বের করে নেব। তো আলটিমেটলি এই ধরনের আসে যদি আমরা 0 ধরি আর কি, এভাবে সাজে কে যদি 1386 হয়, তাহলে কোনো সাইন চেঞ্জ নাই। হ্যাঁ, স্টোরি 2 থেকে 0 পর্যন্ত কোনো সাইন চেঞ্জ নাই। Has its two roots on the j omega axis of unit multiplicity. Since there are no sign changes above the even polynomial, the remaining two root is in the left hand plane. তাহলে এটা হচ্ছে মার্জিনাল স্টেবল সিস্টেম। সো মোটামুটি এইটাই ছিল তোমাদের এই চ্যাপ্টার 6 স্টেবিলিটি। তো এটাই ছিল। আর এশার নামাজ কখন? 7:15 7:15। আচ্ছা, যাই হোক, আমরা করতে পারছি টাইমলি, মোটামুটি শেষ করতে পারছি, আমাদের কাজও প্রায় শেষ। তো আমরা চ্যাপ্টার 6 দেখলাম। হ্যাঁ, চ্যাপ্টার 6 দেখলাম। চ্যাপ্টার 6 এ কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা দেখলাম। অর্থাৎ একটা সিস্টেমকে স্টেবল করতে হলে স্টেবল থাকবে নাকি মার্জিনাল স্টেবল থাকবে না কি থাকবে, ওইটা আমরা এই প্যারামিটারগুলো সেট করে দেখতে পারি। অর্থাৎ আমাদের একটা রুট টেবিল বানাইতে হবে। রুট টেবিল বানানোর পরে আমরা ওইটাকে ইন্টারপ্রেট করে দেখব এটা কি অবস্থায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাপার, রুট টেবিল করা লাগবে। সো আর অ্যাটেন্ডেন্স, আর বাইরে আমরা ক্লাস কয়টা পাবো? 2টা? কয়টা ক্লাস পাবো? 20 তারিখে একটা হতে পারে, ছুটি থাকতে পারে। সো 20 তারিখে বাদ দেই, এই ক্লাস বাদে আগামী শুক্রবার ক্লাস আছে। আগামী শুক্রবার ক্লাস, তারপর শুক্রবার তো মনে হয় 20 তারিখ। আচ্ছা, হ্যাঁ সেটাও চলে, নেক্সট শুক্রবারে আমরা করতে পারি। আচ্ছা, সো আমি কি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব নাকি তোমরা দিবা সিআর? সিআর এর নেট প্রবলেম স্যার, আরো মেসেজ করছে। আরে অ্যাটেন্ডেন্স নেন স্যার। আমি তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, সবাই থাকো বলতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। সিআর এর কি সমস্যা? স্যার নেট প্রবলেম।